আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমার ভূগোল ও বিশ্ব এই ইউটিউব চ্যানেলটিকে যারা নতুন দেখছো তারা অবশ্যই নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এবং চ্যানেলটির সাথে আপডেট থাকবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল বাটনটিকে ক্লিক করে রাখবে। এর পূর্বে আমরা আলোচনা করেছিলাম বিভিন্ন ধরনের প্রাথমিক অর্থনৈতিক কার্যকলাপ, যেমন কৃষিকাজ, পশুপালন, বনজ সম্পদ সংগ্রহ, খনিজ সম্পদ সংগ্রহ, এই বিষয়গুলো। এক্ষেত্রে বিভিন্ন ধরনের যে কৃষিকাজের পদ্ধতিগুলো প্রাথমিক অর্থনৈতিক কার্যকলাপের অন্তর্ভুক্ত, সেগুলো সম্পর্কেও আমরা বিশদে আলোচনা করেছি। আজ এখানে যে আলোচনা আমরা শুরু করতে চলেছি সেখানে আমরা জেনে নেব বিভিন্ন ধরনের প্রাথমিক অর্থনৈতিক কার্যকলাপের দ্বারা যে সকল সামগ্রী আমরা প্রকৃতি থেকে সংগ্রহ করি বা উৎপাদন করে থাকি, সেই উপাদানগুলোকে যখন মানুষ তার জ্ঞান বুদ্ধিবিদ্যা বা তার দক্ষতা এবং প্রযুক্তিবিদ্যা ও যন্ত্রের ব্যবহারের দ্বারা আরও বেশি মূল্যবান সম্পদে পরিণত করে তোলে, ব্যবহারযোগ্য করে তোলে এবং তার গুণগত মান বৃদ্ধি করে, অর্থাৎ শিল্প সে সম্পর্কে। শিল্প বলতে তাহলে আমরা মূলত বুঝে থাকি যখন কোনো যন্ত্রপাতির প্রয়োগের দ্বারা মানুষ প্রাকৃতিক সম্পদকে প্রক্রিয়াকরণের মাধ্যমে আরও বেশি ব্যবহারযোগ্য ও মূল্যবান সম্পদে পরিণত করে যে পদ্ধতিতে, তাকেই বলা হয় শিল্প। মানব সভ্যতার ইতিহাসে কৃষিকাজের পরেই শিল্পের আবির্ভাব ঘটেছিল, যে কারণে শিল্পকে আমরা বলে থাকি দ্বিতীয় অর্থনৈতিক কার্যকলাপ। আমরা সাধারণভাবে শিল্প বলতে বুঝে থাকি এক বস্তু থেকে অন্য বস্তুতে কোনো উপাদানের রূপান্তর। এক্ষেত্রে মানুষ যবে থেকে বনের কাঠ সংগ্রহ করে সেগুলোকে ঘষে মেজে দরজা, জানালা বা আসবাবপত্র তৈরি করতে শিখল, সেদিন থেকেই মানুষের সাথে শিল্পের পরিচিতি ঘটেছিল। এক্ষেত্রে যে পদ্ধতিতে সেগুলো তৈরি করা হলো সেটি হলো শিল্প, এবং যে উপাদানগুলো শিল্পের দ্বারা সৃষ্ট হলো তাকে বলা হয় শিল্পজাত দ্রব্য। এই অর্থনৈতিক কার্যকলাপ দিনে দিনে কিন্তু তার প্রসার ঘটিয়েছে। যেমন বর্তমানে চলচ্চিত্র শিল্প বা পর্যটন শিল্প, এই সমস্ত কিছুই শিল্পের অন্তর্ভুক্ত, কিন্তু মূলত আমরা শিল্প বলতে বুঝে থাকি যন্ত্রশিল্পকে। পৃথিবীতে বিভিন্ন ধরনের শিল্প কলকারখানা মানুষের প্রয়োজন বা চাহিদা অনুসারে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে গড়ে উঠেছে, যে কারণে শিল্পকে আমরা দেখি বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়। এই শ্রেণীবিভাগগুলো সম্পর্কে আমরা একটি চার্টের মাধ্যমে একটু পরেই দেখে নেব, কিন্তু মূলত যে শ্রেণীবিভাগটি আমরা এখানে দেখব সেখানে 4টি শ্রেণীবিভাগের কথা বলা হয়েছে। আমরা মূলত যেগুলো সম্পর্কে আলোচনা করব তোমরা একটু এখানে দেখে নাও। এখানে আমরা দেখতে পাচ্ছি শিল্পের যে শ্রেণীবিভাগ করা হয়েছে তাতে পাঠ্যসূচি অনুসারে কৃষিভিত্তিক শিল্প, অরণ্য ভিত্তিক শিল্প, খনিজ ভিত্তিক শিল্প এবং ইঞ্জিনিয়ারিং ও মোটর গাড়ি নির্মাণ শিল্প। এখানে মূলত আমরা যে বিষয়টি খেয়াল করছি তাতে শিল্পের শ্রেণীবিভাগের ক্ষেত্রে প্রাথমিক অর্থনৈতিক কার্যকলাপের যে জিনিসগুলো আমরা প্রকৃতি থেকে সংগ্রহ করি, যেমন কৃষির মাধ্যমে যে উপাদানগুলো উৎপাদিত হয় তার ভিত্তিতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, এটি হচ্ছে কৃষিভিত্তিক শিল্পের প্রথম। সেখানে বিভিন্ন ধরনের খাদ্য উপাদান হতে পারে, যেমন মাছ, ফলমূল বা বিভিন্ন ধরনের শাকসবজি, মাংস, সেগুলোর প্রক্রিয়াকরণ শিল্প। এগুলো আমাদের পড়তে বলা হয়েছে উন্নত যে দেশগুলো পৃথিবীতে অবস্থান করছে তার ভিত্তিতে। উন্নত দেশ বলতে সাধারণত বোঝানো হয়ে থাকে যে দেশগুলো আর্থিকভাবে উন্নত, যে দেশের সারা বছরের যে জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট সেটার পরিমাণ অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি, যে দেশের বাসিন্দারা উন্নততর জীবনযাপন প্রণালীতে অভ্যস্ত এবং যে সকল দেশের দারিদ্রতার পরিমাণ অনেক কম, এবং যে দেশগুলোর পার ক্যাপিটা ইনকাম বা মাথাপিছু যাদের আয়ের উৎস অনেক বেশি হয়ে থাকে, সেই সকল দেশ উন্নত দেশের পর্যায়ে পড়ে। তার মধ্যে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, ফ্রান্স, জার্মানি, স্পেন, ইটালি, এই ধরনের দেশগুলো। ভারতবর্ষ হলো উন্নয়নশীল দেশ, এখনও উন্নত পর্যায়ে আমরা পৌঁছইনি, কিন্তু আমাদের দেশ উন্নতির দিকে এগোচ্ছে। তাহলে এই উন্নত দেশের পরিপ্রেক্ষিতে আমাদের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প সম্পর্কে জানতে বলা হয়েছে। একইভাবে কার্পাস বয়ন শিল্প, যেটা প্রাথমিক যে অর্থনৈতিক কার্যকলাপ তার মাধ্যমে কার্পাস উৎপাদন করা হয়, তার ভিত্তিতে যে শিল্প গড়ে ওঠে কার্পাস বয়ন শিল্প, সেটি পড়তে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ও ভারত। তোমরা এখানে ব্র্যাকেটের মধ্যে দেখে নাও যে দেশগুলো উল্লেখ করা হয়েছে পাঠ্যসূচি অনুসারে, সেই দেশগুলোর বিভিন্ন শিল্পগুলো সম্পর্কেই আমাদের এখানে জানতে হবে। একইভাবে তৈরি পোশাক শিল্প, অর্থাৎ আমরা যে রেডিমেড জামা কাপড়গুলো কিনি তার যে তৈরির শিল্প, সেটিও প্রাথমিক কার্যকলাপের উপর ভিত্তি করে যে উপাদানগুলো পাওয়া যায় তার দ্বারাই এই শিল্প গড়ে ওঠে। একইভাবে আমরা দেখব পাট শিল্প,
পাট শিল্প সরাসরি আমরা বুঝতেই পারছি প্রাথমিক অর্থনৈতিক কার্যকলাপের দ্বারা পাট উৎপাদন করা হয় এবং পাটের ভিত্তিতে ভারত ও বাংলাদেশের পাট শিল্প যেহেতু পৃথিবী বিখ্যাত, সে কারণে এই দুটো দেশ সম্পর্কে এখানে পড়তে বলা হয়েছে। একইভাবে অরণ্য ভিত্তিক শিল্পের ক্ষেত্রে আমরা দেখছি যে সম্পদগুলো আমরা প্রাথমিক অর্থনৈতিক কার্যকলাপের মাধ্যমে অরণ্য থেকে সংগ্রহ করি, যেমন বিভিন্ন ধরনের উদ্ভিদ বা নরম বৃক্ষের যে কাঠ, তার দ্বারা কাগজ শিল্প গড়ে ওঠে। এবং একইভাবে দেখি বিভিন্ন যে রবার গাছগুলো রোপণ করা হয় তার দ্বারা রবার শিল্প পৃথিবীর বিভিন্ন স্থানে, যেমন মালয়েশিয়া ও ব্রাজিলের বৃক্ষ। একইভাবে কাগজ শিল্পের ক্ষেত্রে কানাডার কাগজ শিল্প পৃথিবী বিখ্যাত। তৃতীয় আমরা দেখছি এখানে খনিজ ভিত্তিক শিল্প। খনিজ সম্পদও আমরা প্রাথমিক অর্থনৈতিক কার্যকলাপের মাধ্যমে সংগ্রহ করে থাকি। তার ভিত্তিতে খনি থেকে যে সংগ্রহ করা হয় তার দ্বারা শিল্পে লোহা ও ইস্পাত শিল্পকেন্দ্র পৃথিবীর কোথায় কোথায় বিখ্যাত সে সম্পর্কে আমাদের পড়তে বলা হয়েছে। এক্ষেত্রে আমরা দেখছি চীন, জাপান ও ভারতের যে লোহা ইস্পাত শিল্পকেন্দ্র সে সম্পর্কে জানতে বলা হয়েছে। এক্ষেত্রে আমরা দুর্গাপুর, ভিলাই, রৌরকেল্লা এগুলোর নাম সকলেই জানি। এই শিল্পকেন্দ্রগুলো কিভাবে স্থাপিত হয়েছে সে সম্পর্কেই জানতে বলা হয়েছে। একইভাবে খনিজ তেল যে সংগ্রহ করা হয় সেই খনিজ তেলের দ্বারা যে তেল রসায়ন শিল্পকেন্দ্র গড়ে উঠেছে পৃথিবীর বিভিন্ন স্থানে, তার মধ্যে এখানে পড়তে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ও ভারত। একইভাবে আমরা দেখব মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের যে ইঞ্জিনিয়ারিং, পূর্ত ও মোটর গাড়ি শিল্পকেন্দ্র সে সম্পর্কে পড়তে বলা হয়েছে। তাহলে মূলত এই কটি শিল্প সম্পর্কেই এখানে আমরা জানব। তবে এই শিল্পকেন্দ্রগুলো যে গড়ে ওঠে, পৃথিবীর সব জায়গায় কিন্তু সব শিল্পকেন্দ্র গড়ে ওঠেনি। এই শিল্পকেন্দ্রগুলো গড়ে উঠবার জন্য কিছু বিশেষ প্রাকৃতিক এবং অর্থনৈতিক কারণ মুখ্য ভূমিকা পালন করে থাকে, যে কারণে আমরা দেখব পৃথিবীর কোনো অঞ্চল শিল্প অঞ্চল হিসাবে বিখ্যাত, কোনো কোনো দেশে কোনো শিল্পকেন্দ্র গড়ে ওঠেনি। এক্ষেত্রে আমরা দেখব দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল এই সকল দেশ কিন্তু শিল্পে খুব একটা উন্নত নয়। একইভাবে ইউরোপ বা আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা এই দেশগুলো বা জাপান, চীন শিল্পে কিন্তু যথেষ্ট উন্নত। কেন উন্নত সে সম্পর্কেই আমরা আজ এখানে জেনে নেব। তাহলে প্রথম আমরা এখানে দেখব শিল্প কোনো স্থানে গঠিত হবে কি হবে না তার পেছনে কতগুলো যে কারণ কাজ করছে, যেটি আমি তোমাদের বললাম প্রাকৃতিক এবং অর্থনৈতিক কারণ, সেগুলো কি কি। কেউ যদি কোথাও কোনো একটি শিল্প কারখানা স্থাপন করতে চায় তাহলে তাকে কোন কোন দিকগুলো মাথায় রেখে সেখানে শিল্প কলকারখানা স্থাপন করতে হবে। প্রথম এক্ষেত্রে আমরা দেখব প্রাকৃতিক যদি কারণকে আমরা ধরে নিই অবস্থান, অর্থাৎ কোনো একটি স্থানের ভৌগোলিক অবস্থান শিল্প কলকারখানা স্থাপনের ক্ষেত্রে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই শিল্প স্থাপনের জন্য সেখানকার আর্থসামাজিক ও প্রাকৃতিক যে পরিবেশ বা অবস্থা সেটি কোনো স্থানে শিল্প কলকারখানা স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে আমরা কি দেখি, অবস্থানকে আমরা যদি শর্ত হিসাবে ধরে নিই, অবস্থানের ক্ষেত্রে প্রথম শিল্প যেখানে স্থাপন করা হচ্ছে সেই স্থানটিতে বা কলকারখানা বা শিল্পাঞ্চলটিতে যাতে সুগমতা থাকে, লোক যাতে সেখানে সহজে পৌঁছাতে পারে, সেই স্থান থেকে বাজারে জিনিসপত্র পাঠানোর যেন সুবিধা থাকে এবং সেই অবস্থানের পার্শ্ববর্তী শিল্প উৎপাদিত যে পণ্য তার যেন একটি বাজার থাকে। তাহলে পরেই দেখা যাবে শিল্প স্থাপন যথাযথ হয়েছে। এক্ষেত্রে এই দিকটি ছাড়াও আরও কয়েকটি দিক রয়েছে, যেমন অক্ষাংশগত অবস্থান যদি আমরা দেখে নিই, যে সকল দেশ হিমমণ্ডলীয় অবস্থানে অর্থাৎ মেরুর কাছাকাছি অবস্থানে অবস্থান করছে সেখানকার এত ঠান্ডা পরিবেশ শিল্প স্থাপনের জন্য কিন্তু প্রতিকূল। যেমন তোমরা তুন্দ্রা অঞ্চল যেটি একদম মেরুর কাছাকাছি অঞ্চল, সেখানে যদি শিল্প স্থাপন হতে দেখো সেটি কিন্তু খুব একটা সম্ভব নয়। একইভাবে আমরা দেখব নাতিশীতোষ্ণ আর উষ্ণমণ্ডলীয় যে অবস্থান অর্থাৎ ভূমধ্যসাগরীয় অঞ্চলকেও যদি আমরা ধরে নিই, সেখানে কিন্তু শিল্প কলকারখানা স্থাপন যথেষ্ট পরিমাণে হয়েছে। তার প্রমাণ আমরা পাই মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা বা ইউরোপের যে দেশগুলো রয়েছে, জাপান, এই দেশগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে শিল্পে উন্নত, কারণ সেখানকার নাতিশীতোষ্ণ আর উষ্ণমণ্ডলীয় জলবায়ু শিল্পে সহযোগিতা করে। এক্ষেত্রে আবার আমরা দেখব আরেকটি দিক রয়েছে অবস্থানের জন্য, সমুদ্রগত যে অবস্থান। ভারতবর্ষে মাঝামাঝি অবস্থিত যদি কোনো একটি জায়গা আমরা বলি স্থলভাগ দ্বারা বেষ্টিত, দিল্লি, কানপুর এগুলো, তাহলে ভারতবর্ষের যদিও তার সামুদ্রিক সীমারেখা রয়েছে যার দ্বারা বিশ্বের সাথে জলপথে ব্যবসা বাণিজ্য করতে সক্ষম হয়। কিন্তু আমরা যদি নেপালকে ধরে নিই, নেপালের চারপাশে একদিকে উত্তর দিকে তিব্বত বা চীন অধিকৃত তিব্বত, তার বাকি তিন দিকে হচ্ছে ভারতবর্ষ, তাদের কিন্তু কোনো জলসীমা নেই, যে কারণে এই সকল দেশে অবস্থানের দিক থেকে পিছিয়ে রয়েছে শিল্প স্থাপনের ক্ষেত্রে। কিন্তু ভারতবর্ষ, জাপান এই সকল দেশ তাদের সামুদ্রিক সীমানা থাকবার জন্য তারা কিন্তু শিল্পে স্থাপনের ক্ষেত্রে একটি অনুকূল অবস্থানে রয়েছে। তাহলে অবস্থানকে আমরা বিভিন্নভাবে এখানে বুঝে নিলাম। এবার দেখে নেব শিল্প স্থাপনের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান, সেটি হলো কাঁচামাল।
কাঁচামাল কোনো একটি শিল্পের প্রাণ, কারণ ওই কাঁচামালের উপর ভিত্তি করেই তার প্রক্রিয়াকরণ হবে। এই প্রক্রিয়াকরণের পদ্ধতিকেই আমরা শিল্প বলছি, যেটি আমি প্রথমেই তোমাদের আলোচনা করে নিয়েছিলাম। যে কারণে শিল্প স্থাপনে কৃষিজ আর খনিজ কাঁচামাল এই দুটো খুবই গুরুত্বপূর্ণ, আর এগুলো ছাড়া কোনো শিল্প স্থাপন হতে পারবে না। এক্ষেত্রে একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে, শিল্প যে কাঁচামাল, যেমন লৌহ ইস্পাত শিল্পের প্রধান কাঁচামাল হলো লৌহ আকরিক, চুনাপাথর, ডলোমাইট এবং কয়লা। এই কাঁচামালগুলো যদি না থাকে তাহলে লৌহ ইস্পাত শিল্প কিন্তু গড়ে উঠবে না। তাই বলা হয় কাঁচামালের যে অঞ্চল, তার অবস্থান, কাঁচামালের সহজলভ্যতা এবং কাঁচামালের প্রকৃতি, এই তিনটি বিষয়ের দ্বারা কোনো স্থানে শিল্পকেন্দ্র স্থাপিত হবে কি হবে না সেই বিষয়গুলি নির্ধারিত হয়ে থাকে। এক্ষেত্রে আমরা দেখি কাঁচামাল কিন্তু এমনও আছে সর্বত্র প্রাপ্ত, আবার কিছু আছে কেন্দ্রীভূত বা একদেশীয় বা স্থানীয়। সর্বত্র লভ্যের মধ্যে তোমরা সকলেই জানো জল, মাটি সব জায়গায় পাওয়া যায়, এগুলো কাঁচামাল হিসাবেই কাজ করছে। কিন্তু কিছু কাঁচামাল রয়েছে যেগুলো পৃথিবীর একটি নির্দিষ্ট বা স্থানীয় অঞ্চলে সীমাবদ্ধ, যেমন আকরিক লোহা, কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস বা ডলোমাইট, বক্সাইট, ম্যাঙ্গানিজ এগুলো। তাহলে এই ধরনের যেমন কাঁচামাল দেখা যায়, তার সাথে সাথে আমরা দেখি কাঁচামাল আরও 3 প্রকৃতির হয়ে থাকে। একটি বিশুদ্ধ কাঁচামাল, একটি অবিশুদ্ধ কাঁচামাল এবং একটি পচনশীল কাঁচামাল। বিশুদ্ধ কাঁচামাল বলতে আমরা তাকেই বুঝি যেসব কাঁচামালের ওজন যখন শিল্পজাত দ্রব্য উৎপাদনের পরেও একই রকম থাকবে, সেই সকল কাঁচামাল হলো বিশুদ্ধ কাঁচামাল। যেমন পাট বা তুলা, এই সকল উপাদানকে যদি আমরা কোনো একটি দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করি, তাদের পূর্বের যা ওজন ছিল পরবর্তীকালেও একই ওজনের দ্রব্য উৎপাদন হয়ে থাকে। ব্যাপারটা কীরকম, তোমরা ধরে নাও 1 টন তুলা, তার থেকে যে সুতো বা কাপড় তৈরি হবে সেটি কিন্তু 1 টনই হবে, যে কারণে কোনো ওজন কিন্তু এখানে কমলো না। এই ওজন না কমবার কারণে এই ধরনের কাঁচামালকে বলা হয়ে থাকে বিশুদ্ধ কাঁচামাল। আর এই সমস্ত কাঁচামালকে যেহেতু দূরে বহন করে নিয়ে যাওয়া যায়, ওজনের কোনো হ্রাস ঘটে না, যে কারণে দূরে বহন করে বা উৎপাদক অঞ্চলে যে কোনো একটি স্থানে কিন্তু শিল্প স্থাপন করা সম্ভব। তাই বলা হয় বিশুদ্ধ কাঁচামাল উৎসস্থল থেকে শিল্পকেন্দ্রে যে কাঁচামালের পরিবহন ব্যয় এবং বাজারে শিল্পদ্রব্যের যে পরিবহন ব্যয় সেগুলো হচ্ছে সমান। তাই এই বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক যে সকল শিল্প গড়ে ওঠে তাদেরকে বলা হয় শিকড় আলগা শিল্প। একইভাবে আমরা দেখব অবিশুদ্ধ কাঁচামাল, যে সকল কাঁচামালে যতটা কাঁচামাল তার থেকে কম পরিমাণের দ্রব্য পাওয়া যায় তাকে অবিশুদ্ধ কাঁচামাল বলে। এই সকল কাঁচামালের ওজন শিল্প প্রক্রিয়াকরণ করবার পর হ্রাস পায়। শিল্পে যেমন লোহা ইস্পাত শিল্পে প্রায় 1.5 টন লৌহ আকরিক আর 2 টন কয়লা, তার থেকে দেখা যাবে 1 টন ইস্পাত তৈরি হয়। এক্ষেত্রে লৌহ আকরিক আর কয়লা হলো অবিশুদ্ধ কাঁচামাল। যেহেতু এগুলোর ওজন হ্রাস পায়, তাই এই জাতীয় শিল্পগুলো স্থাপনের ক্ষেত্রে শিল্পগুলি কাঁচামাল যেখানে পাওয়া যায় অর্থাৎ কাঁচামালের উৎসস্থানেই গড়ে ওঠে। যে কারণে এই ধরনের অশুদ্ধ বা ভার হ্রাসশীল কাঁচামালের উপর ভিত্তি করে যে শিল্প গড়ে ওঠে তাদের স্থাণু শিল্প বলা হয়। তাহলে আমরা দেখলাম বিশুদ্ধ কাঁচামালে যা ওজন কাঁচামালের থাকে সেই একই ওজনের উৎপাদিত দ্রব্য তৈরি হয়। অবিশুদ্ধ কাঁচামালে বা ভার হ্রাসশীল যে কাঁচামাল, তার দ্বারা যতটা পরিমাণ উৎপাদিত দ্রব্য তৈরি হয় তার তুলনায় অনেক বেশি কাঁচামাল প্রয়োজন হয়, অর্থাৎ উৎপাদনের পর ওজন কমে যায়। এবং তৃতীয় আরেকটি কাঁচামাল হলো পচনশীল কাঁচামাল, অর্থাৎ যেসব শিল্পের কাঁচামাল তাড়াতাড়ি পচে যায় তাদের পচনশীল কাঁচামাল বলে। যেমন মাছ, বিভিন্ন ফুল, দুধ, এগুলো যে প্রক্রিয়াকরণ শিল্পে নিয়ে যাওয়া হয়, যেমন মাছ প্রক্রিয়াকরণ, ফল প্রক্রিয়াকরণ বা দোহ শিল্প, এক্ষেত্রে এই কাঁচামালগুলো উৎসস্থানের খুব কাছাকাছি গড়ে তোলা হয়, কারণ এই কাঁচামালগুলো খুব তাড়াতাড়ি কিন্তু পচে যায়। যে কারণে কাঁচামাল উৎপাদক অঞ্চলের কাছাকাছি এই ধরনের মাছ প্রক্রিয়াকরণ বা ফল প্রক্রিয়াকরণ, দোহ শিল্প এগুলো গড়ে তোলা হয়। এবার তাহলে আমরা দেখে নেব তৃতীয় প্রাকৃতিক যে কারণ, তার মধ্যে জলবায়ু। জলবায়ু প্রত্যক্ষ আর পরোক্ষ এই দুভাবেই কিন্তু কোনো স্থানে শিল্প স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রত্যক্ষ প্রভাবে যদি আমরা বুঝবার চেষ্টা করি, সেক্ষেত্রে দেখব নাতিশীতোষ্ণ জলবায়ুতে ফল আর সবজি প্রক্রিয়াকরণ শিল্প খুবই উন্নতি লাভ করেছে। এগুলো সাধারণত ইউরোপ বা ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের দেশগুলোতে দেখা যায়, কারণ সেখানে এই যে আমরা একটু আগেই বললাম পচনশীল, এই পচনশীল যে বিষয়টি সেখানে কম। কারণ কি? ঠান্ডা জলবায়ু। একইভাবে আমরা দেখব শীতল জলবায়ুতে পশম বয়ন শিল্প
উলের যে সোয়েটার, জ্যাকেট এগুলো তৈরি হয় বা গরম কাপড়ের যে উৎপাদন, সেগুলো সাধারণত শীতল জলবায়ু অঞ্চলে বেশি উন্নতি লাভ করেছে। এক্ষেত্রে আমাদের ভারতবর্ষের কাশ্মীর উপত্যকায় এই ধরনের পশম বয়ন শিল্পের বিকাশ লক্ষ্য করা যায়। আবার দেখা যাবে যে সকল দেশে উষ্ণ জলবায়ু বিরাজ করছে সেখানে এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর এই ধরনের শিল্পগুলো বেশ, কারণ সেখানকার জলবায়ু এই সকল দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে সহায়তা করছে। গরমে লোকের এসি দরকার, সে কারণেই তৈরি হবে, তাই এই শিল্প কারখানা সেখানে গড়ে উঠবে। একইভাবে দেখা যায় যে সকল অঞ্চলে আর্দ্র জলবায়ু বিরাজ করছে, অর্থাৎ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ একটু বেশি থাকবে, সেই সকল জলবায়ু অঞ্চলে সুতি বস্ত্র বয়ন শিল্প সেগুলো বিকাশ লাভ করে। যেমন কার্পাস বয়ন শিল্প কেন্দ্র বিকাশের ক্ষেত্রে আর্দ্র জলবায়ুর প্রয়োজন, যে কারণে ভারতবর্ষের পশ্চিম দিকে কার্পাস বস্ত্র বয়ন শিল্প কেন্দ্র বিকাশ লাভ করেছে। শুষ্ক জলবায়ুতে যেহেতু এই কার্পাসের সুতো ছিঁড়ে যায়, তাই আর্দ্র জলবায়ু কার্পাস শিল্প স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও আমরা দেখব শুষ্ক যে জলবায়ুগুলো, যেখানে বৃষ্টিপাত তুলনামূলক কম, বায়ুতে আর্দ্রতার পরিমাণ কম, সেখানে শুষ্ক জলবায়ুতে ময়দা, সূক্ষ্ম বৈদ্যুতিক যে শিল্প সেগুলো বিকাশ লাভ করে। যে কারণে শুষ্ক জলবায়ু অঞ্চলে দেখা যাবে কম্পিউটারের মাদারবোর্ড, বিভিন্ন মাইক্রোচিপ সেগুলো তৈরির জন্য শুষ্ক জলবায়ু দরকার, না হলে পরে আর্দ্রতার কারণে এগুলো নষ্ট হয়। একইভাবে আমরা দেখব পরোক্ষ প্রভাবে যে সকল উষ্ণ আবহাওয়ায় শ্রমিক কাজ করে তারা কিন্তু খুব সহজে হাঁপিয়ে যায় বা ক্লান্ত হয়ে পড়ে, যেখানে নাতিশীতোষ্ণ জলবায়ুতে শ্রমিকদের কর্মদক্ষতা অনেক বেশি হয়ে থাকে। এজন্য বিশ্বের যে 80% শিল্প সেগুলো সবই নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে গড়ে উঠেছে। আর জলবায়ুর উপর নির্ভর করে আমরা দেখব যে বিভিন্ন ধরনের শিল্প গড়ে ওঠে। যেমন ভূমধ্য সাগরীয় অঞ্চলে সেখানকার যে ফলের বাগান তার উপর ভিত্তি করে সুরা শিল্প, ক্রান্তীয় অঞ্চলে আমরা যে জলবায়ু অঞ্চলে বসবাস করছি সেখানকার পার্বত্য অঞ্চলে জলবায়ুতে দেখা যাচ্ছে চা শিল্প, কফি শিল্প এগুলো বিকাশ লাভ করছে। তাহলে প্রত্যক্ষ এবং পরোক্ষ এই দুভাবেই জলবায়ু কোনো অঞ্চলে শিল্প স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও দেখব প্রাকৃতিক পরিবেশের মধ্যে শক্তি সম্পদ, যেমন কোনো অঞ্চলের যদি শিল্প স্থাপন আমরা করতে চাই সেক্ষেত্রে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, আণবিক বিদ্যুৎ এগুলো যদি শক্তি সরবরাহ না থাকে সেখানে কিন্তু কোনো শিল্প স্থাপন করা সম্ভব নয়। যে কারণে যে ইউরোপের রুশ শিল্পাঞ্চল, জাপানের টোকিও শিল্পাঞ্চল, গুজরাটের শিল্পাঞ্চল, গুজরাট শিল্পের জন্য ভারতবর্ষের বিখ্যাত একটি রাজ্য, এই সকল স্থানে তেল, প্রাকৃতিক গ্যাস এগুলোর উপর ভিত্তি করে যে জলবিদ্যুৎ বা তাপবিদ্যুৎ পাওয়া যায় তার দ্বারা শিল্পের যন্ত্রপাতি চালানোর জন্য যে শক্তি তার সরবরাহ পেয়ে থাকে, তাই সেই সকল স্থানে শিল্প বেশি পরিমাণে গড়ে উঠেছে। এছাড়াও দেখা যাবে জল সম্পদ, কোনো একটি স্থানে জলের যোগান সেটি শিল্পের সমাবেশ ঘটাতে সাহায্য করে। সব শিল্পেই যে জল প্রয়োজন সেরকম নয়, কিন্তু কিছু কিছু শিল্প রয়েছে যাদের এই জলের সরবরাহ ছাড়া কোনোভাবেই কিন্তু গড়ে ওঠা সম্ভবপর নয়। যেমন ইস্পাত শিল্পে কাঁচামালের যে অবিশুদ্ধতা বা সেটিকে পরিষ্কার করবার জন্য বা কাঁচামালের যেটিকে বলা হয় মালিন্য সেগুলো দূর করবার জন্য সেখানকার যে বাত চুল্লি যেখানে প্রচণ্ড গরম থাকে সেটিকে ঠান্ডা করবার জন্য জলের প্রয়োজন। সুতি বস্ত্র বয়ন শিল্পে বস্ত্রগুলোকে ব্লিচিং আর ডাইং এই দুটো কাজ করবার জন্য জলের প্রয়োজন। একইভাবে দেখা যাবে রাসায়নিক শিল্পে দ্রাবক রূপে প্রচুর জলের চাহিদা রয়েছে, যে কারণে এই সকল শিল্প স্থাপনের জন্য শিল্পকেন্দ্রগুলিকে হয় নদী নয় হ্রদ তার ধারে গড়ে তোলা হয়। যে কারণে আমরা দেখব দুর্গাপুর, দামোদর নদী, শিকাগো যে শিল্পকেন্দ্র আমেরিকার সেটি মিচিগান হ্রদের তীরে গড়ে উঠেছে। এই সকল কারণেই জল সম্পদের প্রাপ্তির উপর নির্ভর করে বিভিন্ন স্থানে বিভিন্ন শিল্প গড়ে ওঠে। এবার তাহলে আমরা যদি অর্থনৈতিকভাবে কোনো স্থানে শিল্প স্থাপনের যে কারণগুলোকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে প্রথম দেখব মানব সম্পদ। শিল্প স্থাপনের প্রধান উপাদান হলো মানব সম্পদ। শিল্প স্থাপনে মানব সম্পদের ভূমিকাকে সাধারণত আমরা তিনভাবে ব্যাখ্যা করে থাকি। প্রথম, আবিষ্কারক হিসাবে মানুষ, কারণ এই শিল্প স্থাপনের জন্য যে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তাদের প্রয়োগ কিভাবে সেগুলোকে প্রয়োগ করতে হবে বা সেগুলোর কৌশল তার সবই আবিষ্কার করে মানুষ। যে কারণে এই সমস্ত আবিষ্কারের ফলে নতুন নতুন শিল্প স্থাপন সম্ভব, আর নতুন নতুন কলা কৌশল আবিষ্কারের ফলে নতুন নতুন শিল্প স্থাপনের দ্বারাই কিন্তু বিশ্বের যে বাজারের চাহিদা সেটি মেটানো সম্ভব। তাই আবিষ্কারক হিসাবে মানুষের একটি ভূমিকা রয়েছে। একইভাবে তার দ্বিতীয় যে ভূমিকা সেক্ষেত্রে আমরা দেখব দক্ষ একটি পরিচালক হতে হবে। শিল্প স্থাপনের জন্য যেমন তারা আবিষ্কার করলো একইভাবে শিল্প চালনা করবার জন্য দক্ষ পরিচালকের প্রয়োজন হয়। যেহেতু বর্তমানে এই বিশ্বায়নের যুগে গোটা বিশ্বজুড়ে যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতার বাজারে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ পরিচালক প্রয়োজন, সেটি একমাত্র মানুষ করতে পারে।
আর তৃতীয় যে ভূমিকা, সেক্ষেত্রে আমরা দেখব শ্রমিক, অর্থাৎ কোনো শিল্প স্থাপনের ক্ষেত্রে যেমন সুলভ আর দক্ষ শ্রমিকের প্রয়োজন, সেরকমই আমরা দেখি বর্তমান শিল্প ব্যবস্থায় স্বয়ংক্রিয় যে যন্ত্রপাতিগুলো চলছে, অটোমেটিক যন্ত্রপাতির দ্বারাই এখন বেশি শিল্প উৎপাদন চলছে, কিন্তু সেই সকল অটোমেটিক যন্ত্র তৈরি থেকে শুরু করে চালানোর জন্য শ্রমিকের প্রয়োজন হয়। এই কারণে আমরা কি দেখি, ইউরোপের বহু দেশ আফ্রিকা থেকে বা তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে খুব কম পয়সায় সুলভ শ্রমিক নিয়ে যায়, বা সেই সকল দেশে যখন যেখানে সুলভ শ্রমিক প্রাপ্তির সুবিধা রয়েছে সেখানে শিল্প স্থাপন করে। তাহলে আমরা তিনভাবে দেখলাম মানব সম্পদের ভূমিকা শিল্প স্থাপনের ক্ষেত্রে রয়েছে। এরপর আমরা দেখে নেব পরিবহন ও বন্দর। শিল্প স্থাপনের ক্ষেত্রে পরিবহনের ভূমিকাও গুরুত্বপূর্ণ বা অপরিসীম, কারণ কোনো স্থানে শিল্প স্থাপনে কাঁচামালকে শিল্পকেন্দ্রে নিয়ে আসতে হবে এবং শিল্পকেন্দ্রে তৈরি হওয়ার পর সেই শিল্পজাত দ্রব্যগুলোকে বাজারে নিয়ে যাওয়ার জন্য উন্নত এবং দ্রুত পরিবহন ব্যবস্থা কোনো একটি শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে থাকে। তাই পরিবহন ব্যবস্থা সুলভ হওয়া উচিত, তা না হলে কিন্তু উৎপাদিত দ্রব্যের দাম তার উপরে এর প্রভাব দেখা যাবে। যত দূর থেকে উৎপাদিত পণ্য বাজারে যাবে বা কাঁচামাল শিল্প কলকারখানায় নিয়ে আসা হবে, সেক্ষেত্রে পরিবহন ব্যয় বেড়ে গেলে উৎপাদিত পণ্যের ব্যয়ও অনেক বেশি হবে। যে কারণে আমরা দেখি বিদেশ থেকে যে সকল উপাদান আমরা নিয়ে আসি, তোমরা সকলেই এখানে অ্যাপেল বা আইফোনের নাম শুনেছ, সেটিকে আমরা ভারতবর্ষের বাজারে সকলে কিনতে পারি না একটাই কারণে, তার যে দূরবর্তী স্থান থেকে আমদানি করা হয় তার জন্য তার উপর অনেক শুল্ক বেড়ে যায়। এই শুল্ক বেড়ে যাওয়ার কারণেই হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রে যে ফোনটির দাম 40,000 টাকা, ভারতবর্ষের বাজারে সেটির দাম চলে আসছে প্রায় লাখ খানেকের কাছাকাছি, যে কারণেই কিন্তু তার মূল্য অনেক বেড়ে যাচ্ছে। এরপর তৃতীয় আমরা দেখে নেব অর্থনৈতিক কারণের মধ্যে চাহিদা ও বাজার। উৎপাদিত পণ্যের চাহিদা কতটা রয়েছে, কত দেশে সেগুলো রপ্তানি হচ্ছে, তার উপর নির্ভর করে শিল্পের বিকাশ ঘটে। তাই শিল্প স্থাপন তখনই সফল হবে যখন ওই শিল্পজাত দ্রব্যটি খুব সহজে আর সুলভে বাজারে পৌঁছাবে। এখানে একটু উদাহরণ হিসেবে আমি তোমাদের বলছি, কার্পাস বিশুদ্ধ শ্রেণীর, অর্থাৎ তার যে কাঁচামাল উৎপাদনের আগেও যা ওজন, উৎপাদনের পরেও একই ওজন, তাই এটি বিশুদ্ধ কাঁচামাল। আর এই বিশুদ্ধ শ্রেণীর হওয়ায় তার যে চাহিদা বা বাজার অবস্থানের কারণেই কলকাতাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী অঞ্চলে বেশ কয়েকটি কার্পাস বস্ত্রবয়ন শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। একইভাবে আমরা দেখব মূলধন, কারণ শিল্প তখনই স্থাপন সম্ভব যে কারণগুলো আমি বললাম সেগুলো থাকতে হবে, তার পাশাপাশি শিল্প স্থাপনের জন্য যে প্রয়োজনীয় অর্থ তার যোগান থাকবে। কারণ একটি শিল্প স্থাপন করতে গেলে তার জন্য জমি ক্রয় সেটি করতে হবে, কলকারখানা নির্মাণ করতে হবে, যন্ত্রপাতি সেখানে এনে স্থাপন করতে হবে। তাহলে এই যন্ত্রপাতি বিভিন্ন দেশ থেকে আনতে হতে পারে বা অনেক টাকা দিয়ে সেগুলোকে কিনতে হতে পারে, যে কারণে শিল্প স্থাপনে বিপুল প্রাথমিক মূলধন এবং কাঁচামাল, শক্তি, জল সরবরাহ, মজুরি, এই সকল বিষয়ের জন্য অনেক মূলধন সেখানে বিনিয়োগ প্রয়োজন। তাই বিশ্বের উন্নয়নশীল আর অনুন্নত দেশগুলো কিন্তু শিল্পে যথেষ্ট পিছিয়ে রয়েছে। অন্যদিকে ইউরোপ আর আমেরিকার মতন যে ধনতান্ত্রিক দেশগুলো, তাদের এই অর্থের যে সরবরাহ সেটি অধিক হওয়ার কারণে তাদের শিল্প অনেক বেশি পরিমাণে দেশে অবস্থান করছে। এছাড়াও আমরা দেখি কোনো একটি স্থানের যে সরকারি নীতি, পরিকল্পনা এবং রাজনৈতিক যে স্থিতিশীলতা, সেই বিষয়গুলিও কোনো একটি দেশে শিল্প স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে প্রতিকূল যে প্রাকৃতিক আর্থ-সাংস্কৃতিক পরিবেশ, সেখানেও যদি সরকারি সাহায্য পাওয়া যায়, তার দ্বারা সেখানে শিল্প স্থাপন করা সম্ভব হয়। বিভিন্ন দেশে সরকার বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা এসইজেড, স্পেশাল ইকোনমিক জোন তৈরি করে শিল্প কলকারখানা স্থাপনের জন্য। সেক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদান করা হয় যারা শিল্প স্থাপন করে তাদেরকে, যেমন সেখানে জমি অধিগ্রহণ, শিল্পের যে শুল্ক বা ট্যাক্স, ট্যারিফ, স্টোরেজ বা পণ্য সংরক্ষণ, সেখানকার রাস্তাঘাট, বিদ্যুৎ, জলের সরবরাহ, এইগুলো হচ্ছে পরিকাঠামোর মধ্যে পড়ছে। এছাড়াও বাণিজ্য আর বিদেশি বিনিয়োগ কতটা পরিমাণে করতে পারবে, লাইসেন্স কতটা সহজে দেওয়া হচ্ছে, এই সমস্ত কিছু সরকারি নীতি আর পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত। এই বিষয়গুলো যতটা শিথিল হবে, সেই স্থানে শিল্প স্থাপন তত বেশি পরিমাণে হবে। তাই বলা হয় সরকারি নীতি সরল আর যদি উদার প্রকৃতির হয়, তাহলে শিল্প স্থাপন অনেক বেশি হয়ে থাকে। 1991 সালে ভারতবর্ষে গ্লোবালাইজেশন, লিবারালাইজেশন এবং প্রাইভেটাইজেশন, এই তিনটি নীতির দ্বারা শিল্পের কিন্তু ধীরে ধীরে বিকাশ করতে শুরু করে। এছাড়া কোনো একটি দেশের রাজনৈতিক যে স্থিতিশীলতা, যেমন কোনো দেশের 2 দিন পর পর সরকার পাল্টে যাচ্ছে, বা সেখানে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে সবসময় একটা উত্তেজনা পরিবেশ অবস্থান করছে, এইরকম যদি কোনো দেশের রাজনৈতিক পরিবেশ থাকে, সেখানে কিন্তু বিশ্বের কোনো বড় কোম্পানি এসে সহজে তার শিল্প স্থাপন করতে চাইবে না।
যে কারণে রাজনৈতিক স্থিতিশীলতাও কোনো একটি দেশের শিল্প স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও আরেকটি বিষয় আমরা এখানে অনেক সময় শুনে থাকি, যে সকল ঔপনিবেশিক দেশগুলো ছিল, ঔপনিবেশিক শক্তির আন্ডারে ছিল, সেখানে তাদের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন স্থানে বিভিন্ন শিল্প কিন্তু গড়ে উঠেছিল। তার প্রমাণ আমাদের ভারতবর্ষের হুগলি শিল্পাঞ্চল, যেখানে হুগলি নদীর দুপাশ দিয়ে লাইন করে প্রচুর পাট শিল্পের বিকাশ কিন্তু একসময় হয়েছিল। একইভাবে উত্তর পূর্ব ভারতের ছায়া শিল্পের যে বিকাশ, সেগুলো এই ঔপনিবেশিক শক্তির দ্বারাই সম্ভবপর হয়েছিল। এখানে আমি তোমাদের এই অধ্যায়ের সাথেই সংশ্লিষ্ট কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছি, যার উত্তরগুলো তোমরা নিজস্ব বই থেকে তৈরি করে নেবে। কারণ যে বিষয়গুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি সেগুলো একই গতের, যেমন কানাডা কাগজ শিল্পে উন্নত কেন, বা ব্রাজিল রবার শিল্পে উন্নত হওয়ার কারণ, বা আমি ধরে নিচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রে লৌহ ইস্পাত শিল্প বা কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণ। তাহলে এই অধ্যায়ের যে বিষয়গুলো রয়েছে সেই সংক্রান্ত আমাদের ধারণা তৈরি হয়েছে। আজ তাহলে তোমরা এখানে জেনে নিলে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে সকল শিল্প গড়ে উঠেছে, সেই সকল শিল্প গড়ে উঠবার পেছনে কতগুলো প্রাকৃতিক এবং অর্থনৈতিক বা রাজনৈতিক কারণ মুখ্য ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে পৃথিবীর সব জায়গায় কিন্তু এই সমস্ত যে কারণগুলো একইভাবে প্রভাব বিস্তার করে না, যে কারণে আমরা দেখি কোথাও শিল্পের বিকাশ বেশি, কোথাও শিল্পের বিকাশ কম। এর পরবর্তীতে আমরা শিল্পের অবস্থান সংক্রান্ত একটি তত্ত্ব সম্পর্কে আলোচনা করে নেব। আজ তাহলে এ পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।